ওকে, তাহলে আমরা এখানে শেষ করছিলাম যে টাউ বিসি বের করতেছিলাম আমরা 16t বাই ডি কিউব। তাহলে 16 বসাইলাম ইনটু টর্ক। টর্ক হচ্ছে আমরা সেকেন্ড সেগমেন্টের যেহেতু বের করছি, তাহলে সেকেন্ড সেগমেন্টের টর্কের সেকেন্ড সেগমেন্টটার বাম পাশের যে রেজাল্টেন্ট টর্ক সেই ভ্যালুটা আমরা এখানে লিখলাম। সেটা ছিল এরকম ছিল, এই যে এখানে লেখা আছে টি এ মাইনাস 300। তাহলে টি এর ভ্যালুটা নিজেই মাইনাস আসছে, মাইনাস আসছে 16.75 মাইনাস 300। তাহলে এখানে একটা ভ্যালু আসবে আর পাই ডি কিউব, ডি এর মান বসাবেন, কিউব করবেন, শেষ। এটা আসছে সেকেন্ড সেগমেন্টের শেয়ার স্ট্রেস। তাহলে থার্ড সেগমেন্টে কি হবে? থার্ড সেগমেন্টে আপনি কি লিখবেন? থার্ড সেগমেন্টে আপনি এটা লিখতে পারেন, টাউ সিডি 16t পাই ডি টু দি পাওয়ার কিউব। তাহলে 16 ইনটু এই থার্ড সেগমেন্টের বাম পাশের টর্কগুলো আপনি নিতে পারেন, চাইলে থার্ড সেগমেন্টের শুধুমাত্র ডান পাশের যে টিভি আছে এই টিভিটাও আপনি নিতে পারেন। তো আমি বাম পাশের টর্ক বের করা সহজ হবে না ডাইরেক্ট টিভি লেখা সহজ হবে? দেখেন, টিভিটা যদি আপনি লিখতে চান তাহলে ডিবির ভ্যালুটা লাগবে, তো টিভিটা আবার বের করতে হবে আপনার। কিভাবে বের করতে হবে? এখানে এটা ভাই ঝামেলা হবে, ডান পাশে গুলো নিয়ে নিলে ভালো হবে। হ্যাঁ, বাম পাশের গুলো আপনি নিতে পারেন, ডান পাশের টিভিটাও নিতে পারেন। তবে দেখেন, ক্যালকুলেশন কিন্তু একটাই করছেন ঘুরে ফিরে। ক্যালকুলেশন কি করছেন আপনি? এটা বাম পাশের টর্ক নিতে গেলে কি কি লিখছেন? এই যে আমাদের থার্ড সেগমেন্টের টর্কটা কি ছিল? টি এ মাইনাস 300 প্লাস 700 এটা ছিল, রাইট? তাহলে এখান থেকে টি এ প্লাস 400 লিখছিলাম আমরা। তো এখানে টি এটা কত? মাইনাস 116.75 প্লাস 400। এটাই তো, এখান থেকে যেটা আসবে মান এটাই হচ্ছে আমার থার্ড সেগমেন্টের টর্ক। তো আপনি টিভিটাও বের করে দেখেন তো আসলে এটা আসে কিনা, এই ভ্যালুটা আসে কিনা টিভি। দেখেন কিভাবে করবেন। এই যে টি এটা ক্লকওয়াইজ ধরছেন তো, তাহলে দেখেন আপনার এর এই সেগমেন্টটার ইয়াটা তো এরা দিছে না, এটা প্লাস 700 প্লাস টিভি ইকুয়াল 0। তাহলে টি এ প্লাস টিভি ইকুয়াল হচ্ছে মাইনাস 400। তাহলে টিভি যদি আমি রাখি শুধু মাইনাস 400 প্লাস 116.75, দেখছেন কোয়ান্টিটি কিন্তু সেম, প্লাস মাইনাস ইগনোর করেন আপনি, কোয়ান্টিটি কিন্তু সেম। এই যে মাইনাস 116.75 এর সাথে 400 যোগ করলে যে ভ্যালুটা আসবে, আর 400 থেকে মাইনাস 400 থেকে 116.75 বিয়োগ করলে একই ভ্যালুটাই আসবে। ঠিক আছে, ডিরেকশনটা তো পরিবর্তন হয়েছে। রাইট। ডিরেকশনগত পরিবর্তন হয়েছে ব্যালেন্স করার জন্য। আপনি একটা জিনিসকে ব্যালেন্স করার জন্য, এই একটা শেপকে ব্যালেন্স করে রাখার জন্য আপনি এদিক থেকে যদি একটা টর্ক দেন, আরেকটা টর্ক আপনার কি এদিক থেকে দিতে হবে না, বিপরীত থেকে দিতে হবে না, নাহলে তো এটা ফিক্স থাকবে না, এই জায়গার টুইস্টিং কোণটা ফিক্স থাকবে না, ব্যালেন্স হবে না। এই কারণেই সাইন বিপরীত আসবে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বুঝছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তাহলে এই টর্কটা আমাদের ভ্যালু আসতেছে কত? আমাদের মতোই করি, মাইনাস 116.75 প্লাস 400 ছিল মেবি, দেন পাই ইনটু ডি হচ্ছে 0.025 হোল টু দি পাওয়ার কিউব। 92.32 into 10 inverse 6 92.3, 32 হ্যাঁ 10 ইনভার্স 6, ঠিক আছে। সরি ভাই 10 to the power 6 ইনভার্স না। ও ওকে ওকে, আশা করি ম্যাথটা বুঝছেন। এইরকম ম্যাথ আসতে পারে, তবে এখানে 3টা 4টা সেগমেন্ট আপনারা দিবে না, এত প্যারা দিবে না, হয়তো 2টা থাকবে। ভাইয়া ডেটা ডি ডি জি জি শিওর। ডেটের কিউব যেটা আছে ওইটা হ্যাঁ 15 লিখছেন যে, তো 15 ছিল না? 3 নাম্বার সেগমেন্টের জন্য 25 মিলিমিটার ছিল। 25 মিলিমিটার ছিল, সম্ভবত 25 ছিল তো, ডি এর মান 25 mm।
বুঝছেন কে কোশ্চেন করছেন? আমি আসলে নামটা দেখি নাই। ওকে, তাহলে পরের কোশ্চেনটাতে আমরা একটু যাই। হ্যাঁ, আপনাদের কি বিরক্ত লাগছে? দেখেন না ভাই, পরের কোশ্চেনটা দেখেন। এই সলিড স্টিল, কষ্টটা পড়েন। এই সলিড স্টিল শ্যাফট 5 মিটার লং। হ্যাঁ, একটা সলিড শেপ। আচ্ছা, আপনারা মিউট করে রাখেন, কথা না বললে মিউট করে রাখবেন। আমি তো পারতেছি না, নাহলে আমিও মিউট করে রাখতাম। এই সলিড স্টিল শ্যাফট 5 মিটার লং, মানে একটা স্টিল শ্যাফট 5 মিটার লং। এরপর কি বলছে? ইজ স্ট্রেসড এট 80 মেগাপাস্কেল। তার মানে এটার মধ্যে যে শেয়ার স্ট্রেসটা কাজ হচ্ছে, এটা কত? 80 মেগাপাস্কেল। when twisted through 4 ডিগ্রি। তার মানে এটা 4 ডিগ্রি কোণে টুইস্ট, এর কোণ হচ্ছে, টুইস্ট কোণ হচ্ছে 4 ডিগ্রি। ওকে, ইউজিং জি হচ্ছে 83 গিগাপাস্কেল। compute the shaft diameter, মানে d where the power can be transmitted by the shaft at 20 hours। তাহলে হার্জের মান দেওয়া আছে, মানে এন এর মান ধরতে পারেন আপনি, যেটা হার্জ মানে হচ্ছে আরপিএস, মানে রেভলিউশন পার সেকেন্ড। আর আপনাকে পাওয়ারটা বের করতে বলছে পি ওয়াট, মানে এই শ্যাফটটা কতটুকু শক্তি ট্রান্সমিট করতে পারবে, এই জিনিসটা আমরা বের করতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের ম্যাথ। তাহলে দেখেন, ফার্স্ট আপনি কি কি করবেন খেয়াল করেন। এই যে ডি বের করতে বললো, এখানে তো হিউজ ডি বের করা যাবে, মানে আপনি অনেকগুলো সূত্র জানেন, সেই অনেকগুলো সূত্র থেকে আপনি অনেকগুলো ডি বের করতে পারেন স্বাভাবিকভাবে, রাইট? তা আপনাকে তখন সেফ প্যারামিটার কনসিডার করতে হবে যে আমার কোনটা সেফ। আর যদি বের করা না যায় সমস্যা নেই, যেটা বের করবেন ওটাই আনসার। বাট যদি বের করা যায় তাহলে ডি এর আনসার হবে, যেটা সবচেয়ে বড় ওইটা। হ্যাঁ, কেন সবচেয়ে বড়? কারণ আপনি দেখেন শেয়ার স্ট্রেসের সাথে আপনি কিন্তু আপনার যে সূত্রের যে ডিটা, এটাও কিন্তু নিচে, তাহলে আমার স্ট্রেসটা কম হচ্ছে সেফ। তার মানে এই ডিটা অটোমেটিক্যালি কি বড়টা সেফ। এটা যত বড় রাখা যাবে ততই তো স্ট্রেসটা কম হবে। সো ডি এর মান বড়টা সেফ। এখানেও সেম জিনিস। তাহলে দেখেন আমাদের টার্গেট কিন্তু কি বের করা, ডি বের করা। এখন ডি কোত্থেকে আপনি বের করতে পারবেন একটু খেয়াল করে দেখেন। শেয়ার স্ট্রেস দেওয়া আছে, আমি সূত্রটা লিখি। এক হচ্ছে শেয়ার স্ট্রেস যেহেতু দেওয়া আছে, তাহলে 16t পাই ডি কিউব, এটা সলিড শেপ বলছে, এই সূত্রটাই হবে 16t পাই ডি কিউব। তাহলে এখানে এই সূত্রটা যখন আমি ইউজ করতে যাচ্ছি, আমার কাছে একটা জিনিস অজানা আছে, সেটা কি? টর্কটা। টর্কটা আমি জানি না, সো এটা বাদ আপাতত। এবার আসেন টুইস্টিং কোণ। টুইস্টিং কোণের সূত্রটা আমরা কি জানি? টিএল বাই জে জি। এখানেও আমি দেখতেছি আমার কাছে টর্কটা আননোন, রাইট? তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা টর্কের মান আরেকটাতে বসাইলে আমি একটা ডি পাবো। তার মানে এই দুইটা সূত্র থেকে যে ডিটা বের হবে ওরা দুজনেই সেম, এটা বোঝা যাচ্ছে। কারণ আমি এটার থেকে যদি টর্কে আলাদা করি, খেয়াল করেন, একটু বিরক্ত লাগলো, খেয়াল করেন, এটা থেকে যদি আমি টর্কটাকে বের করি, এই টর্কটা যদি এখানে বসাই, এখান থেকে যে ডিটা আসবে, হ্যাঁ, ওই দুইটা ডি, টাও থেকে বের করা ডি আর থিটা থেকে বের করা ডি একই হবে। সো দেখেন আর কোনো জায়গায় কিন্তু নতুন কোনো সূত্রের ইউজ করার আপনার কাছে অপশন নেই। দেখেন জি মডুলাস অফ পিজি একটা ভ্যালু, এটার সূত্র নেই, বাট এটা নিজে একটা ভ্যালু, সূত্রে এটাকে ইউজ করতে হবে। ডি বের করতে বলছে, এন হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, হ্যাঁ, আর পি বের করতে বলছে। তাহলে আপনার দুইটা সূত্র ইউজ করা শেষ। তো এই দুইটা সূত্র থেকে আপনার দুই সময়ে যখন দেখতেছেন আপনার টর্ক আননোন, তাহলে যে কোনো একটা টি আর একটাতে বসানোর পর রেজাল্টেন্ট একটা ভ্যালু ডি আসবে। আমরা এই টিটাকে এভাবেই বের করে নিলাম, সাপোজ এভাবে আমি বের করে নিলাম, যেহেতু লিখছি এখান থেকে টি সমান তাহলে কি থিটা জে জি বাই এল। এটাকে একটু ছোট করে নি, হ্যাঁ,
মানে থিটা কত 4 ডিগ্রি। তা আমরা কি বলছিলাম এই ডিগ্রিটাকে ডিগ্রি রাখা যাবে না, এটা রেডিয়ানে। এই থিটার যে আনসারটা আসে সেটা রেডিয়ানে, তাহলে এই থিটার যে আনসারটা আসে সেটা রেডিয়ানে। তার মানে এই থিটার 4 ডিগ্রির ভ্যালুটাকে কিসে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। 4 ডিগ্রিতে আপনি রেডিয়ানে নেন, তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 4 ডিগ্রি সমান কত? 0.0698। 0.0698, এত কম? আচ্ছা হ্যাঁ আসতে পারে এত কম। এরপর দেখেন ডি জে, জে কি হবে, যেহেতু এটা সলিড শেপ তাহলে পাই টু দি পাওয়ার 4/32 ইনটু জি। জি হচ্ছে 83 গিগাপাস্কেল, তাহলে এটাকে 83 ইনটু 10⁻9 লেখেন বাই এল। এল হচ্ছে 5 মিটার। ভাই এটা মেগাপিক্সেল ছিল মনে হয়, কি কেন? না না 80টা গিগা ছিল, গিগা ছিল। তোমরা শেয়ার স্টেজটা ছিল যে মেগা। হ্যাঁ গিগা। আচ্ছা সমস্যা নাই তো, এটা কোনো ব্যাপার না। তো এখানে এখানে দেখেন তো এই d4 d⁴ টাকে আলাদা করে বাকি সবগুলো মানের ক্যালকুলেশন করে কত আসে, 0.0698 ইনটু পাই বাই 32 ইনটু 83 ইনটু 10⁻9 বাই 5, 113753143। এটা আসছে আমার মান। আপনাদের এটা আসছে কিনা জানি না, দেখেন এটা তাহলে কার মান, টর্কের মান। হ্যাঁ এই জায়গাটা আমরা এখানে বসাই দিব, যেহেতু এই শেয়ার স্ট্রেস তো জানি, এটাকেও আমরা ইউজ করতে পারবো। তাহলে 80 ইনটু 10⁻6 16 ইনটু এই টর্কের ভ্যালুটা আমরা এখানে বসাই 11 11 375 3143 ডি ডি টু দি পাওয়ার 4, আর নিচে আছে আমার পাই টু দি পাওয়ার কিউব। তাহলে কিউব আর 4 একটা থাকবে উপরে, তার মানে ক্যালকুলেশনটা কি হচ্ছে 80 ইনটু 10⁻6 16 ইনটু 11 11 375 3143 ইনটু এক্স বাই পাই। 0.18 আসছে কারো? হ্যাঁ ভাই 1.138 আছে। থ্যাংক ইউ। 0.18 আসছে ডি এর মান। তাহলে একটা আনসার পেয়ে গেছেন আপনি। আমি বারবার বলতেছি এই জায়গাটাতে আপনার যদি বের করার ওয়ে থাকতো, সাপোজ এই ম্যাথে টর্ক দেওয়া ছিল, মনে করেন টর্ক দেওয়া ছিল, টর্ক 120 নিউটন মিটার দেওয়া ছিল, টর্ক দেওয়া ছিল, তাহলে দেখেন তো টর্ক যদি দেওয়া থাকতো এই টাউ থেকে একটা ডি বের করতেন, এই থিটা থেকে একটা ডি বের করতে পারতেন আপনি। তো তখন দুইটা ডি বের হতো, যেটা বড় হইতো সেটাই সেফ, সেটাই আনসার হবে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে টর্কটা দেওয়া নেই, টর্কে উল্টো ইউজ করতে হচ্ছে আরেক জায়গায়। সো এখানে ডি যেটা আসবে ওটাই আনসার। অথবা আপনার যদি ইচ্ছা হয় যে না আমি বের করে দেখবো, এখন তো আমার কাছে ডি এর মান আছে, তো বের করে আপনি কি বের করবেন সেটাই তো কথা। ঠিক আছে, একটা আনসার পেয়ে গেলাম। এখন দেখেন পাওয়ার, পাওয়ারের সূত্রটা কি, টুয়াইস পাই এন টি, হ্যাঁ এই সূত্রটা। তাহলে এখানে টুয়াইস পাই এন এর মান কত, 20 আরপিএস, মানে এটার এককটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, হার্জ মানে রেভলিউশন পার সেকেন্ড ইনটু টর্ক। এই টর্কটা আপনাকে বের করতে হবে, যেটা আপনি এখন ডি জানেন। ডি কত পাইছেন, 0.138, এটাকে আপনি বের করেন। তো এই জিনিসটা এখানে বসান। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার এককটা কি আসছে সেটাও মাথায় রাখেন।
এই টর্কের একক কিন্তু নিউটন মিটার। তাহলে নিউটন মিটার সমান কিন্তু আমরা জানি জুল, আর নিচে এখানে সেকেন্ড আছে, তার নিউটন মিটার পার সেকেন্ড মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে ওয়াট। তার মানে এই পি এর এককটা যেটা আসবে সেটা আমার ওয়াটে সরাসরি। এখানে অনেকে 4500 60 এগুলা লেখেন, এগুলা আমি মনে করি আগে আপনি আপনার কাছে যে ভ্যালুগুলো আছে ওদের একক লিখে দেখেন আপনার ইউনিটটা কি আসে। ওই ইউনিটটা যদি কোনো পাওয়ারের একক হয় তাহলে আপনার এখানে 60 4500 এগুলো লেখার দরকার নাই। যেমন এখানে আমি একটা কথা বলি, যেমন মনে করেন রেভলিউশনটা আপনার 20 আরপিএস না দিয়ে এরকম দিছে, সাপোজ 20 আরপিএম, খেয়াল করেন 20 আরপিএম, তাহলে এখানে কি হইতো, এককটা রেভলিউশন পার মিনিট হইতো। তো আপনি নিউটন মিটার সমান জুল জানতেন, নিউটন মিটার সমান আপনি জুল জানেন, বাট নিচে আপনার কি আসছে, মিনিট আসছে কিনা। মিনিট আসার কারণে আপনি কিন্তু জুল ওয়াট লিখতে পারছেন না। তো এই মিনিটকে আপনি সেকেন্ড নেওয়ার জন্য আপনি 60 দিয়ে ভাগ করতেন, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখান থেকে আপনি 60 প্রয়োজনে 60টা লিখতেন আর কি, সেটা বুঝাতে চাচ্ছি। পাওয়ারটা কত ভাই আসছে? ভাই এই জায়গাটা বুঝলাম, ওই যেটা আমরা 60 দিয়ে কেন ভাগ করলাম, হুম, অনেক সময় 75 দিয়ে ভাগ করে দেয়, ওটার জন্য একটু দেখাই দিতে ওইটা ইয়ার জন্য, হর্স পাওয়ার নেওয়ার জন্য, এটা এসপির জন্য। এসপির জন্য। এটা এরকম ছিল আর কি, যে কেজি মিটার পার সেকেন্ড সম্ভবত, এটা থাকলে 75 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে এটা হর্স পাওয়ারে যায় এককটা। এরকম কিছু একটা ছিল মনে হয়, ফিজিক্সে পড়ছো তো তোমরা। আচ্ছা এখানে পাওয়ার কত আসছে, 2 ইন্টু পাই 20 ইন্টু 41255.3, তাহলে এটা আসছে আমাদের 5.18 ইন্টু 10⁻6 ওয়াট। ঠিক আছে, এই শক্তিটা সে ট্রান্সমিট করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতেছো না তোমরা, বুঝতেছো? জি ভাই বুঝছি। হুম। এরপরে যে ম্যাথটা আছে এটা একটু দেখো। A 5-meter steel shaft rotating at 2 hours has 70 kilowatt applied at a gear that is 2 meter from left, where 20 kilowatt are removed. হ্যাঁ, এই যে একটা শ্যাফট, এখানে শ্যাফট অনেকগুলা থাকতে পারে, ঠিক আছে? অনেকগুলা বলতে আপনার একটা শ্যাফটের ভিতরে আপনি সার্টেন ডিস্টেন্স পর পর আপনি কি করছেন, গিয়ার দিচ্ছেন। গিয়ার দিয়ে ওই গিয়ারটার মাধ্যমে আপনি আরেকটা শ্যাফট বা আরেকটা ট্রান্সমিশন কোন একটা জায়গা থেকে আপনার রিকোয়ার্ড শ্যাফটটাকে আরো বেশি রোটেট করার জন্য বা ওইটা দিয়ে আরেক জায়গায় অনেক বেশি শক্তি পাঠানোর জন্য আপনি একে অ্যাটাচ করতেছেন। এই কারণে এখানে একটা কথা বলছি, দেখেন a 5-meter steel shaft rotating at 2 hours has 70 kilowatt applied at a gear. এই যে এইখানে যে গিয়ারটা বি নাম্বারের যে গিয়ারটা দেখতেছেন, এখানে কিন্তু আপনি অ্যাপ্লাইড করছেন কত কিলোওয়াট, 70 কিলোওয়াট। ঠিক আছে, এটাই বলছে এখানে, দ্যাট ইজ 2 মিটার ফ্রম লেফট। এই 70 কিলোওয়াটটা হচ্ছে 2 মিটার ফ্রম দা, বাম পাশ থেকে 2 মিটার পরে। এন্ড হোয়ার 20 কিলোমিটার আর রিমুভ, যেখানে 20 কিলোমিটার পাওয়ার আপনি উল্টো নিচ্ছেন ওই শ্যাফটটা থেকে, 5 মিটারের শ্যাফটটা থেকে উল্টো 20 কিলোওয়াট নিয়ে নিচ্ছেন। At the right end, the 30 kilowatt are removed and another 20 kilowatt leaves the shaft at 5 meter. এই যে কথাগুলো তাহলে আশা করি এখন বুঝছেন যে -20 বলতে কি বোঝাচ্ছে আর -20 30 বলতেও কি বোঝাচ্ছে। তাহলে +70 মানে বোঝাচ্ছে আপনি শক্তি দিচ্ছেন, হ্যাঁ, আর মাইনাস মানে বোঝাচ্ছে আপনি ওই 5 মিটারের শ্যাফটটা থেকে এই পয়েন্টটা থেকে শক্তিটা নিচ্ছেন আরেকটা গিয়ারকে ইউজ করে। ঠিক আছে, আপনাকে যেটা বের করতে বলছে সেটা দেখেন, find the uniform shaft diameter so that the shearing stress will not exceed 60 megapascal. এই হচ্ছে ম্যাথ। তাহলে আমি এটার একটু চিত্রটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আপনারা পারবেন এটা নিজে নিজে, জাস্ট চিত্রটা ক্লিয়ার হতে হচ্ছে।
এখানে এখানে একটা টর্ক আসবে এই বিন্দু, এখানে একটা টর্ক আসবে এটা বি বিন্দু, এখানে একটা টর্ক আসবে সি বিন্দু, এখানে একটা টর্ক আসবে ডি বিন্দু। এখন এই টর্কগুলার ভ্যালু কত, এই টর্কগুলার ভ্যালু কত সেটা আপনি বের করবেন কিভাবে? এই পয়েন্টে আপনার পি কত দেওয়া আছে, -20, রাইট, -20। এই পয়েন্টের পি কত দেওয়া আছে, 70। এই পয়েন্টের পি দেওয়া আছে -20, এই পয়েন্টের পি দেওয়া আছে -30। তা আপনি এই পি কে ইউজ করে পি এর সূত্র আপনি কি জানেন? দেখেন এই পয়েন্টে টর্ক, বি পয়েন্টের টর্ক, সি পয়েন্টের টর্ক, ডি পয়েন্টের টর্ক, ওকে। এই পয়েন্টে পাওয়ারটা দেওয়া আছে, এই বি পয়েন্টও পাওয়ার দেওয়া আছে, সি পয়েন্টও পাওয়ার এন্ড ডি পয়েন্টে পাওয়ার দেওয়া আছে। এই পাওয়ার গুলোকে ইউজ করে আপনি এই প্রত্যেকটা পয়েন্টের টর্কটা বের করে ফেলেন আগে, তাইলে এই ম্যাথ শেষ, আজ ইউজুয়াল আগের মতো। তাহলে এই পাওয়ার সমান আমরা জানি টুয়াইস বাই এনটি, টুয়াইস বাই এনটি। তাহলে এই পাওয়ার -20 লিখবেন। 2 পাই এন এর মান কত দেওয়া ছিল? 2 হার্টজ। 2 হার্টজ দেওয়া ছিল না 20 হার্টজ? শিওর 2 হার্টজ। ওয়াও, ঠিক আছে। সরি, আমি তোমার উপর বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, টর্ক। আচ্ছা, তাহলে এখান থেকে টর্কটা আসবে, রাইট? ও এখানে কিন্তু এই 20 কিলোওয়াট, কিলোওয়াট ছিল, এই কিলোওয়াট ছিল না, কিলোওয়াট ছিল তো। ছিল। ও কিলোওয়াট এতজন বলতেছে, তাহলে এখানে 1000 গুণ হবে। তো বের করেন -20 ইনটু 1000 1591 কত? -1591.54 5 লিখলাম, হ্যাঁ, -1591.5। তাহলে এই পয়েন্টের টর্কটা পেয়ে গেলেন আপনি, এবং সেটা মাইনাস। তো আপনি ধরে নেন, আপনাকে এখন আগে চুজ করতে হবে যে আপনি কাকে, ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরলাম, অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরলাম। তাহলে এটা আমাদের যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে 1591.5। এটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আপনি বসিয়ে নিজ দায়িত্বে, এখানে আবার মাইনাস দিয়েন না, আপনি নিজ দায়িত্বে অ্যান্টি ক্লকওয়াইজ ধরছেন একে। হ্যাঁ, মাইনাস যেটা আসবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই দেখেন আমি আর একটু ক্লিয়ার করে দিই। মনে করেন আপনি 1591.5 কে আপনি পজিটিভ লিখে আপনি লিখে দিলেন যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বাস এটাই, এই ভ্যালুটাই এখানে লিখলাম। এরপর আসেন বি বিন্দু টি। তাহলে বি বিন্দুতে পাওয়ার কত? 70। সেম ভাবে আপনি এখানে টর্ক বের করবেন, সেম ভাবে আপনি এখানে টর্ক বের করবেন, সেম ভাবে আপনি এখানে টর্ক বের করবেন। চারটা পয়েন্টের টর্ক আপনার কাছে কিন্তু জানা। এখন আসেন কি করবেন। হ্যাঁ, এরপর আপনাকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য ইউনিফর্ম শেপ ডায়ামিটার so that the shearing stress will not be 60 megapascal. তাহলে প্রত্যেকটা শ্যাফটের এই যে এ থেকে বি, খেয়াল করেন, এ থেকে বি, এটা একটা শ্যাফট না, যার দূরত্ব কত দেওয়া ছিল? 2 মিটার। এই যে এই শ্যাফটটার টর্ক এখানে এই পয়েন্টে একটা টর্ক আছে, এই পয়েন্টে একটা টর্ক আছে। আপনি এই শ্যাফটটা নিয়ে যখন কাজ করবেন যে এই শ্যাফটের শিয়ার স্ট্রেস কি হবে, টাউ এবি 16 টি পাই ডি কিউব, রাইট? তাহলে এই শিয়ার স্ট্রেসটা আপনাকে বলছে 60 মেগাপ্যাসকেলের উপরে যাবে না। তাহলে এই টর্কটা কোনটা লিখবেন বলুন তো? টর্ক কোনটা লিখবেন এই সূত্রে? 1591। আপনি বাম পাশের টর্ক গুলো হিসাব করবেন অলওয়েজ। আপনি যখন এই হিসাবটা নেবেন না, তখন এটার সাথে এটা ক্যালকুলেশন করে আপনি লিখবেন। যখন এই হিসাবটা নেবেন তখন এটার সাথে এটা ক্যালকুলেশন করে এই জিনিসটা লিখবেন।
আপনি প্রত্যেকটা থেকে ডি পাবেন, ঠিক আছে? বুঝছেন? 3টা ডি পাবেন আপনি, 3টা ডি। তাহলে এই 3টা ডি থেকে যে ডিটা বড় হবে ওটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম। বুঝছো? ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাথটা। তো এই ম্যাথে একটু ব্যতিক্রম কথা থাকতে পারে, ওই যে পাওয়ারটা, যে এখানে পাওয়ার দিয়ে দিলে হঠাৎ করে আমাদের একটু ঘুরে যাওয়ার প্রবাবিলিটি থাকতে পারে, ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। সমস্যা নেই, এখন আপনারা পারবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক বাকি অংশটুকু। এখানে একটা ম্যাথ একটা আছে। জিনিস আরেকটা জিনিস ক্লিয়ার আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে যে মানে মেইন পাওয়ারটা জেনারেট হচ্ছে যে 70 কিলোওয়াট, যেটা হচ্ছে ওটার থেকে বাকিগুলোতে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো 70 কিলোওয়াট প্লাস আর বাকি সবগুলাই মাইনাস। পাওয়ারটা, আপনি যে পাওয়ারটা নিচ্ছেন, খেয়াল করেন না, আপনি এই শেপটাকে ঘোরানোর জন্য যে পাওয়ারটা দিচ্ছেন, ধরে নিলাম আমি দেওয়ার ব্যাপারটা হচ্ছে প্লাস, তাহলে যে পাওয়ারটা আপনি দিচ্ছেন ঠিক এই শেপটা থেকেই আমি সেম পাওয়ারটা আরো 3টা গিয়ার ইউজ করে 3 জায়গায় ট্রান্সমিট করছি। আপনি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই। তো এই ডায়ামিটারটা কত হওয়া দরকার সেটাই আমাদেরকে বের করতে হচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি তাইলে। দেখেন নেক্সট ম্যাথটা একটু পড়েন। A solid circular shaft is subjected to a bending moment. এই ম্যাথটা আপনাদের পারার কথা। এটাই আমাদের লাস্ট ম্যাথ আজকে। হ্যাঁ, তো এখানে বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে 3000 নিউটন মিটার, আর টর্ক দেওয়া আছে 10,000 নিউটন মিটার। The shaft is made 45C8 steel, এটা একটা কোডিং আর কি স্টিলের, having ultimate tensile stress, টেনসাইল স্ট্রেস দেওয়া আছে। আলটিমেট টেনসাইল স্ট্রেসটাকে আমি এত কিছু না লিখে সিগমা আলটি ইটি লিখলেই তো হচ্ছে 700 মেগাপাস্কাল। আলটিমেট শিয়ার স্ট্রেস পাঁচশো মেগাপাস্কাল। ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে 6। ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য শ্যাফট। বলেন এই ম্যাথ কিভাবে করবেন? কি ব্যাপার, আপনারা সবাই চুপ হয়ে গেছেন কেন? এই ম্যাথ কিভাবে করবেন? ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে। হুম, তাহলে ফ্যাক্টর অফ সেফটির সূত্রগুলো কি ছিল? ফ্যাক্টর অফ সেফটি সমান ছিল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার এখানে আমি যদি শেয়ার স্ট্রেসটাকে আগে কনসিডার করি, তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ওয়ার্কিং শেয়ার স্ট্রেস, রাইট? এরকম ছিল। তাহলে আমার আমি যে সূত্রটা জানি যে টর্ক এবং মোমেন্ট দুটাকেই আমি যখন ইউজ করতে যাই, হ্যাঁ, ওই দুটাকেই যখন আমি ইউজ করতে যাচ্ছি তখন কিন্তু আমি ম্যাক্সিমামের সূত্রটাকে লিখছি। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, এরকমই সূত্রটা ছিল, এই যে একটু আগে লিখছি।
এরকমই ছিল সূত্রটা, রাইট? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জন্য। তো যে ভ্যালুটা দেওয়া আছে ওটা ম্যাক্সিমামেই তো নাকি? আলটিমেট আলটিমেট মানেই তো ম্যাক্সিমাম না? জি ভাইয়া। আলটিমেট শেয়ার স্ট্রেস, এই যে আলটিমেট কথাটা মানে কি ম্যাক্সিমাম না? আলটিমেট যদি ম্যাক্সিমামই হয় তাহলে এই ভ্যালুটা নিজেই ম্যাক্সিমাম কিনা, এই 500টাই ম্যাক্সিমাম ভ্যালু কিনা? পাই ডি কিউব এই রুট ওভার টি স্কোয়ার, টি এর মান 10, এম এর মান 3000। এখান থেকে ডিটা বের করবেন, ম্যাথ শেষ। একটা ডি পাবেন, এখান থেকে একটা ডি পাবেন, সেম ভাবে ব্যান্ডিংটাকে ইউজ করে আরেকটা ডি পাবেন। ঠিক আছে, আশা করি বুঝছেন। এভাবেই দুইটা ম্যাথ, এই দুইটা ভ্যালু আপনি বের করবেন। তাহলে আলটিমেট ব্যান্ডিংটাকে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে দেখেন, আমার উপরে ফ্যাক্টরাল সূত্রটা লিখছে, আপনার কনফিউজ হতে পারে যেভাবে ফ্যাক্টরাল সেফটির মানও দেওয়া আছে, ফ্যাক্টরাল সেফটির সূত্র লিখছেন অথচ ইউজ করতেছেন না, ব্যাপারটা কি? দেখেন আমি যে সূত্রটা জানি সেটা কিন্তু ম্যাক্সিমামের সূত্রগুলাই জানি। আমি বারবার বলতেছি আমি ম্যাক্সিমামের সূত্রগুলাই জানি, ম্যাক্সিমামের সূত্রগুলাই আমরা ইউজ করছি। তো ম্যাক্সিমামের সূত্র যদি আমরা ইউজে করি তাহলে আলটিমেট ভ্যালু তো দেওয়া আছে আমার, একে তো ফ্যাক্টরাল সেফটি ইউজ করে আলটিমেট বা ম্যাক্সিমামটা বের করার দরকার নাই। ভাই এখানে যদি ওয়ার্কিং শেয়ার স্ট্রেস দেওয়া থাকতো তাহলে আমার রাইট পুরো ইউজ করা লাগতো। রাইট 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 যদি ওয়ার্কিংটা দেওয়া থাকতো তাইলে ফ্যাক্টর সেফটি ইউজ করে আমি ম্যাক্সিমামটা বের করতাম, তারপর ম্যাক্সিমাম সূত্রটা ইউজ করতাম। এখন এখানে দেওয়াই আছে ম্যাক্সিমাম মানে আলটিমেট, সো আমার এখানে দরকার নাই এটা ফ্যাক্টর সেফটি ইউজ করা। ঠিক আছে, বুঝছেন? মজা আছে কিন্তু ম্যাথটা। তো এই স্ট্রেসটা আমি একটু আবার একটু প্র্যাকটিস করে নিই। আমি 16t বাই ডি কিউব, এখানে একটা টি দেওয়া ছিল শীটে, এটা টি হবে না, আমরা এখানে লিখবো এরকম, এই শেষ। তাহলে এখানে এই মোমেন্ট, টর্ক এগুলোর ভ্যালু বসাবো, এখান থেকে ডি পাবো, ওই ডিটা আর এই ডিটা, দুইটা ডি এর মধ্যে যেটা সেফ, যেটা বড়, সেটাই আমরা ইউজ করব। ঠিক আছে, তা আমাদের আর 6 মিনিট সময় আছে মোটামুটি। আমরা ইউলার ফর্মুলাটা একটু দেখি। এই ম্যাথ মোটামুটি শেষ। এটা ইউলার ফর্মুলাটা আমি এখান থেকে একটু বুঝাই দিলে হয়ে যাবে, সহজ আছে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ বা এতদিন যাবত আমরা যে ম্যাথ গুলো করছি সবগুলোতে দেখতাম যে বার এটা শোয়ানো থাকতো, রাইট? এটার উপর আপনি লোড দিতেন, হ্যাঁ, বা এটার উপরে টর্ক দিতেন, মোমেন্ট দিতেন, যাই দেন আপনি, এটার শোয়ানো অবস্থায় এত কিছু করতেন। কিন্তু যদি বারটা লম্বালম্বি থাকে এবং বলটাও লম্বালম্বি অ্যাক্সিয়ালি পড়ে, তখন কিন্তু এর নাম বিম হবে না। এটা শোয়ানো অবস্থায় থাকলে এর নাম বিম, যে বারটা শোয়ানো অবস্থায় থাকবে এবং এর সারফেসে লোড। ভাইয়া হ্যাঁ ভাইয়া কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো না। ভাই আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন, আপনি এটা ভিডিওটা একটু বড়। ও না, ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝছি তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে। আমি এই যে এটা ছোট জিনিস, এই কারণে আসলে ওই স্ক্রিনটা দিয়ে রাখছিলাম, ছোটটাই দিয়ে রাখছিলাম, সমস্যা নাই। তাহলে এটা এই বিমটা আমার একটা বার, বার কিন্তু শোয়ানো থাকতে পারে এভাবেও থাকতে পারে, রাইট? যদি শোয়ানো থেকে তার প্রস্থচ্ছেদের উপর আপনি লোড দেন তাহলে এর নাম হয়ে যাবে বিম। আর যে বারটা লম্বালম্বি অবস্থায়, এখান থেকে না আপনি এই লম্বালম্বি অ্যাক্সিয়ালি যখন তার মধ্যে লোড দিবেন তখন এর নাম হয়ে যাবে কলাম। কলাম বানান কি ঠিক আছে? এই বানান নিয়ে আমার প্রচুর কনফিউশন হয়। কলাম একটা এন হবে না? এই এন হবে? কলামে এন আসে কেন? শেষে শেষে আন হবে। হ্যাঁ, কলামে এনে আসে দেখি, কেন আসে আল্লাহ জানে। যাই হোক, এটা মনে হয়
গ্রিক কোনো ওয়ার্ড হইতে পারে। তো এই কলাম যখন আসবে, হ্যাঁ, যখন কলাম আসবে তখন আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটা হচ্ছে দুইটা ফর্মুলা। কলামের ম্যাথ করার জন্য দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে পি ইউলার ফর্মুলা আর একটা হচ্ছে র্যাঙ্কিং ফর্মুলা। তবে আমরা দেখবো ইউলার ফর্মুলাটা। হ্যাঁ, এই ইউলার ফর্মুলার পি সমান হচ্ছে পাই স্কয়ার ই আই বাই এল ই স্কয়ার। এটা হচ্ছে সূত্র, ইউলার ফর্মুলা। এটা কি ইউলার ফর্মুলা? ওই যে কেমিস্ট্রিতে ইউলার যোগ ইয়ে করছেন না, ইউরিয়া সার, এরকম আর কি ফর্মুলা। এখান থেকে যে পিটা দেখতেছেন এটার নাম হচ্ছে ক্রিপ্লিং লোড। এর নাম ক্রিপ্লিং লোড হইতে পারে, বাকলিং লোড হইতে পারে। হ্যাঁ, একদম ম্যাক্সিমাম লোড, একদম ম্যাক্সিমামটা যেটা আমরা ফ্যাক্টর অফ সেফটির উপরে বসাই ওই মানটাই হচ্ছে এই পিটা, ম্যাক্সিমাম লোড। এটা মনে রাখবেন, কিন্তু এটা স্বাভাবিক ওয়ার্কিং লোড না, এটা ম্যাক্সিমাম, অর্থাৎ এই কলামটা ম্যাক্সিমাম কত লোড বহন করতে পারে সেটাই হচ্ছে এই পিসিআর ইন ইকুয়াল পাই স্কয়ার ই আই বাই এল ই স্কয়ার। এখানে ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। হ্যাঁ, ইনারশিয়া। তাহলে এই ইনারশিয়াটার সূত্র কিন্তু আপনার হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া, এ কে স্কয়ার। ঠিক আছে, এখানে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র হবে। তারপর এই জিনিসটাকে আরেকটু যদি আপনি ছোট করেন, আপনি যদি এ এল এর নিচে কেটাকে নিয়ে যান, তাহলে এই ব্যাপারটা দাঁড়ায় না? দাঁড়ায় কিনা? এই ব্যাপারটা দাঁড়ায়। এই এল বাই কে কে আমরা স্ল্যান্ডার্স রেশিও বলি। এল বাই কে হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিও। ঠিক আছে, এখন আমাদের এই এল বাই কে স্ল্যান্ডার্স রেশিও যদি দেওয়া থাকে তাও কিন্তু আমরা এখানে বসাই দিলে পিসিআর এর মানটা পাবো। ঠিক আছে, কিন্তু এটার ঝামেলাটা হয়ে যায় কোথায়? এই জায়গাটাতে এই যে লো ইকুইভ্যালেন্ট লেন্থ, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট লেন্থের ব্যাপারটা আপনাকে মনে রাখতে হয়। কেন মনে রাখতে হবে দেখেন, আমি একটু বলি। এই যে এখানে লেখা আছে ব্যাপারগুলো খেয়াল করেন, আমি এই ভিডিওতেই ক্লাস শেষ করে দিব আর কি, তো আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে। এই যে দেখেন আমি সূত্র লিখছি পাই স্কয়ার ইআই বাই এল ই স্কয়ার। তো এখানে লেখা আছে এন্ড কন্ডিশন, মানে কলামের দুই বাহিরের কন্ডিশনটা কেমন? বাহিরের কন্ডিশনটা হচ্ছে বোথ সাইড হিঞ্জ, যদি হিঞ্জ থাকে এল এর মান এল, ওয়ান ফিক্সড ওয়ান আদার ফ্রি, যদি হয় এল এর মান টুয়াইস এল, বোথ ফিক্সড হলে এল বাই টু, আর ওয়ান ফিক্সড এন্ড ওয়ান হিঞ্জ হলে এল বাই রুট টু। এই জিনিসটা জাস্ট এল এর জায়গায় বসাইতে হবে আর স্কয়ার হবে। ঠিক আছে, এই টপিকের ম্যাথ দেখি আমরা পরে করানো যায় কিনা। তো আজকে এই পর্যন্তই থাক আর কি, সবাই ভালো থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই। জি ভাই।